হ্যালো বন্ধুরা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে আজকে একটা পুরানো ব্লগ নিয়ে চলে এসেছি। কারণ পুরানো বলছি এই কারণেই, এই ব্লগটা কিন্তু আমাদের জানুয়ারিতে ছিল। আমরা নিউ ইয়ারের আগে প্রত্যেক বছরের মতো এই বছরও বেড়াতে চলে গিয়েছিলাম একটা সুন্দর জায়গাতে, যেখানে প্রত্যেকেই গেছো হয়তো, কিন্তু আমার চোখে সেই জায়গাটা কেমন লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা। জায়গাটার কোথাওই না, আমরা যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে। আমরা 2023-এ গিয়েছিলাম পুরুলিয়া, তো এই বছর আমরা প্ল্যান করেছিলাম বাঁকুড়া বিষ্ণুপুরটা ঘুরে নেব। তো সবার আগে আমাদের যাওয়া হলো রূপসী বাংলা ট্রেনে করে। আর এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছেড়েছিল, কিন্তু প্রচণ্ড লেট। তো ট্রেনে করে আমরা পৌঁছেছিলাম সময়সীমার মধ্যেই। ট্রেন খুব ভালো সার্ভিস দিয়েছে তারপরে। তো এরপরে আমরা ফরেস্ট ক্রস করতে করতে গিয়ে নেমেছিলাম বিষ্ণুপুর। তো সেখানে গিয়ে আমরা প্রথম যে জায়গাগুলো ঘুরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা ভালো লাগলে দেখো পুরোটাই, আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবার আগে আমরা চলে এসেছি রাসমঞ্চ দেখার জন্য। এই জিনিসটার স্ট্রাকচার কিন্তু প্রত্যেকবারই আমার খুব ভালো লাগে, যতবারই ছবিতে দেখে থাকি। তো এইবার চাক্ষুষ দেখছি যে বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির স্ট্রাকচারগুলো কেমন দেখতে হয়। সত্যিই অসাধারণ বললেও কম হয়। আর এই রাসমঞ্চকে 1915 সালে কিন্তু হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যা যা রয়েছে সেগুলোই দেখে কিন্তু শেষ করা যাচ্ছে না। সেগুলোকে একে ভালো করে এক্সপ্লোর করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এর যে সিঁড়িটা ছিল অত্যন্ত খাড়াই ছিল, আমার মারতে উঠতে অসুবিধে হয়েছিল। তো যাই হোক, তাকে ধরে ওঠানো হয়েছে। আসলে এত উঁচু সিঁড়ি আমারই অসুবিধা হচ্ছিল। তো আমার ফ্যামিলির আজকে প্রত্যেকেই সবাই এসেছি আমরা এই ট্যুরটাতে। আমরা প্রতি বছরের মতো এবছরও সবাই মিলেই এসেছি। এই একটা ট্যুর আমরা ফ্যামিলি ট্যুর করে থাকি। তো কথা বাড়াবো না, তো আসছি এই রাসমঞ্চের স্ট্রাকচার নিয়ে। এর যে সুন্দর সুন্দর পোড়া মাটি আর পোড়া ইটের যে পুরো স্ট্রাকচারটা তৈরি করেছিল সেটাই আশ্চর্যের বিষয়। পুরো হিস্ট্রি তো আমিও ভালো করে এখনো পড়িনি, তবে এই স্ট্রাকচারগুলো কিন্তু মল্ল রাজাদের সময় তৈরি। তো দেখতেই পাচ্ছ একটুও কিন্তু নষ্ট হয়নি। আর এই যে সিমেট্রি, এই সিমেট্রিক্যাল স্ট্রাকচার কিন্তু আমি এর আগেও আগ্রাতে, দিল্লিতে এগুলোতে দেখে এসেছিলাম। খুব সুন্দর, মানে হিস্ট্রি অলওয়েজ সেজ সাম স্টোরিজ অ্যাবাউট ইট। রূপসী বাংলা থেকে নেমে আমাদের একটা টোটো বুক করতে হয়েছিল এই রাসমঞ্চে পৌঁছানোর জন্য। তো আমরা টোটো নিয়েছিলাম, তো তারপরে কিন্তু আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, মানে ওই একটা অ্যাম্বাসাডার টাইপের। কারণ রাসমঞ্চের ভেতরে মারাত্মক ভিড়, যেহেতু এটা ইয়ার এন্ডিংয়ের সময়। তো আমাদের গাড়িও পুরোটা ঢুকেনি, কারণ এখানে সম্ভবত কোনো একটা মেলা বসছিল, যেটা এই রবিবার করেই বসে। তো আমাদের একটু বাইরেই ওয়েট করতে হয়েছিল। তারপরে আমরা এসে ফাইনালি টিকিট কেটে রাসমঞ্চে ঢুকলাম। তো এখন ভেতরটা একটু একটু ফাঁকা লাগছে, কিন্তু বাইরে মারাত্মক ভিড় হয়েছিল। তো এর আগে পুরুলিয়াতে গিয়ে আমরা সমস্যায় পড়েছিলাম। যাই হোক, এইবারের ট্যুরটা কিন্তু বেশ ভালো। আপনাদের পুরোটা শেয়ার করব, আপনারা দেখলে নিশ্চয়ই এনজয় করতে পারবেন। আর এই যে লাশ গ্রিন একটা ফিল্ড দেখে আমার এত মনটা ভরে যাচ্ছে। এত গ্রিনারি তো কলকাতাতে আজকাল দেখাই যায় না। তো যতটা সম্ভব আমি ভিডিও আর ফটোর মাধ্যমে নিচ্ছি। আর সবাই সবার সেলফি আর ফটোগ্রাফ তুলতেই ব্যস্ত, কিন্তু আমার চোখ সবসময় এই হিস্টোরিক্যাল স্ট্রাকচারসগুলোর দিকেই থাকে। তো আমি কিন্তু এইগুলোর ফটোই ম্যাক্সিমাম টাইম তুলে থাকি আর আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা জায়গার মতো এই বাঁকুড়া এসেও এখানে অনেক দোকানপাট দেখলাম। এখানকার পোড়ামাটি বিভিন্ন কাজ, যেগুলো কলকাতাতে হস্তশিল্প মেলাতেও আমরা দেখতে পাই। যেমন কি আমরা পুরুলিয়াতে ছৌ নাচের মুখোশগুলো দেখেছি, ওগুলোও কিন্তু আমরা কলকাতাতে এখন হস্তশিল্প মেলার মাধ্যমে পেয়ে থাকি। তো এখানেও কিন্তু পাশে পাশে অনেক দোকান আছে, দেখে শুনে একটু নিতে হবে, কারণ দাম ওরা মারাত্মক চড়া বলে। এর পরের গন্তব্যস্থল আমাদের ছিল
মা কালীর মন্দির। মা কালীর মন্দির বলতে এখানে মা কালীর রূপটা হলো ছিন্নমস্তা রূপ। তো এই ছিন্নমস্তার মন্দির এখানে খুবই প্রসিদ্ধ আর জাগ্রত। তো আমরা ঠিক করলাম মন্দিরে পুজো দিয়ে দেব। তো এখান থেকে আমরা ডালা নিলাম, নিয়ে আমরা ভেতরে গিয়ে পুজো দিলাম। তো অনেকেই বলে যে এই দেবী মানে সংহারকারিণী দেবী, তো এদের ছবি রাখতে নেই, কিন্তু আমি কিন্তু রেখে থাকি আর এইটা আপনাদের সাথে শেয়ারও করছি। কতটা সত্যি আমি জানি না, আপনারা জানলে আমাকে একটু কাইন্ডলি বলবেন যে এটা কি সত্যি কথা। তো ভেতরে প্রচণ্ড ভিড়, যেহেতু এখানকার লোকে মা ছিন্নমস্তাকে মানেন, খুবই জাগ্রত। আর সত্যি কথা বলতে মা আমাদের সবাইকেই প্রোটেক্ট করেন। তো সেই জন্য আমি আপনাদের সাথেই মন্দিরটার ফটো শেয়ার করছি, ভিডিওটাও শেয়ার করছি। তো এখানে পুজো দিয়ে আমরা সামনাসামনি একটু হাঁটলাম, সামনে সব ডালা ছিল, এইগুলো এখান থেকেও আপনারা নিতে পারেন। আর আদিত্রি যথারীতি আবার সেই বায়না করা শুরু করেছে, এটা চাই ওটা চাই, কোনোটাই ওর পছন্দ হলো না। তো আলটিমেটলি আমরা আমাদের গাড়ি চলে এসেছিলো, গাড়িতে উঠে রওনা দিলাম নেক্সট গন্তব্যস্থলে। আমাদের পরের গন্তব্যস্থল এটা না, এটা যেতে যেতে একটা মন্দির পেলাম। এখানেও অনেকে নেমে ফটো তুলছিল, কিন্তু আমরা দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা নামিনি। তো আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে। বিষ্ণুপুর আস্তে আস্তে আমরা ছেড়ে আমরা জয়পুর ফরেস্টের দিকেই যাচ্ছি। তো তার আগে কয়েকটা স্পট আমরা কভার করব, যেমন হচ্ছে আপনার জোরবাংলো মন্দির আর শ্যামরাই মন্দির, এগুলো কিন্তু আমরা কভার করে তারপরে আমাদের মৌলিশা রিসোর্টে একবারে প্রবেশ করব। আমরা বনলতা রিসোর্টটার জন্য বুকিং করতে গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড রাশ থাকায় ওদেরটাতে আমরা পারিনি বুক করতে। তো মৌলিশাতে আমরা 3টে রুম নিয়েছিলাম। তো আমরা রুফটপ নিয়েছিলাম 2টো, যেটা আপনার ট্রি হাউস টাইপের, আর আরেকটা নেওয়া হয়েছিল এমনি নর্মাল যেরকম রুম হয়, কিন্তু সবই কিন্তু বাঁশ দিয়ে তৈরি। ভালো করে আমি আপনাদের পরের ভিডিওটায় দেখাবো। তো সেটাও খুব সুন্দর, মানে রিসোর্টটা সত্যিই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। একটা ছোটোখাটো রিসোর্ট জঙ্গলের মধ্যে। বনলতাটা দেখলাম একটু বেশি ক্রাউডি। তো আপনাদের কি মতামত আপনারা জানাবেন। আমরা গিয়েছিলাম বনলতায় ঘুরতে। তো যাই হোক, আমরা এখন নেক্সট স্পট যেটা আমাদের শ্যামরাই মন্দির, তো সেখানেই আমাদের পরবর্তী গন্তব্য পৌঁছে গেছি। বেশিক্ষণ সময় লাগেনি, আমাদের ম্যাক্স টু ম্যাক্স ওই 15 মিনিট মতো সময় লেগেছিল। তো এই শ্যামরাই মন্দিরটায় আসার পর এখানে অনেক রকমের সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিস দেখলাম, যেগুলো আমরা ঠিক করেছি বাড়ি ফেরার সময় কিনে নিয়ে যাব। শোপিস হিসেবে কিন্তু সত্যিই অসাধারণ। আর আমার সবসময় ভালো লাগে যেখানে যাই সেখানকার জিনিস কালেকশন করতে। তো আপনাদের কি মতামত, আপনারাও নিশ্চয়ই কালেক্ট করে থাকেন। আমার মেয়ের এখনই পা ব্যথা করে যাচ্ছে, ও হাঁটবে না, ও বাবার কোলে কোলে যাবে। তো যাই হোক, আসলে বাচ্চাদের এইসব হিস্টোরিক্যাল প্লেস সত্যি বোরিং লাগে, ওদের একটু টাইম লাগবে সব বুঝতে। তো মন্দিরটা আপনাদের আমি এখান থেকেই দেখাচ্ছি, খুব সুন্দর, মানে এগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়ারই যোগ্য। এত সুন্দর কারুকার্য, একটা মনে হচ্ছে কোনো ছবি আঁকা রয়েছে। কোনো ভালো আর্টিস্ট হলে সে অবশ্যই এটাকে ভালো করে পিকচারেস করবে। তো যাই হোক, আমি ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। ভেতরে পুরো ব্যারিকেড করা রয়েছে। এখানে সম্ভবত কৃষ্ণের পুজো করা হতো তো রাসের সময়। পুরো স্ট্রাকচারটাই কিন্তু পোড়া মাটি দিয়ে তৈরি। ভেবে দেখুন, এই পুরো স্ট্রাকচারগুলো অন্তত 300 থেকে 400 বছরের পুরানো, কিন্তু একইভাবে রয়েছে। হয়তো রেনোভেট করা হয়েছে কিছু কিছু জায়গা, কিন্তু এই যে প্লেটিংগুলো, এগুলো সবই কিন্তু পোড়া মাটির, আর এত সুন্দর। প্রত্যেকটা পিলার দেখুন, এখানে কিন্তু কোনো রকম মানে অ্যাসিমেট্রিক্যাল কিছু নেই, প্রত্যেকটা কিন্তু সমান মাপে মাপে করানো। মানে এটাই আশ্চর্যের বিষয় যে এত বছর আগেও কিন্তু আর্কিটেকচার অসাধারণ ছিল। তো সবাই এর সামনেও ফটো তুলছে, আমরাও তুলেছি। বাঙালিরা তো ফটো তুলতে ভীষণ ভালোবাসে। তো প্রত্যেকটা জায়গায় নিজেদের কিন্তু একটা মেমোরিজ কালেক্ট করা উচিত, তাই কি না? এরপর আমি আপনাদেরকে একটা হিস্ট্রি এটা দেখাতে চাই। এই মন্দির কবে এটা মানে স্থাপিত হয়েছিল।
আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কবে পেয়েছিল। তো এরপরে আমাদের গন্তব্যস্থল সেটা হলো জোড়বাংলা টেম্পল। জোড়বাংলা টেম্পল কেন আমি দেখাচ্ছি। এই টেম্পলটা দেখুন পাশাপাশি কিন্তু দুটো, মানে এটাকে সেই জন্যই জোড়বাংলা বলা হয়, মানে দুটো টেম্পল পাশাপাশি জোড়া লাগানো রয়েছে। আরও ভালো করে সামনে থেকে দেখালে বুঝতে পারবেন। এটারও স্ট্রাকচার কিন্তু সামরাই টেম্পলের মতো, মানে এখানে যতগুলো মন্দির আমরা বিষ্ণুপুরে দেখব এদের স্ট্রাকচার মোরলেস কিন্তু সেম, শুধু প্যাটার্নগুলো সেম। আর এই মন্দিরও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রাপ্ত। আর হবে নাই বা কেন, এর যে গায়ে প্রত্যেকটা যে আর্কিটেকচার রয়েছে আর প্রত্যেকটা পোড়ামাটির উপরে যে কারুকার্য করা রয়েছে এত সুন্দর। এখানে আপনি দেখতে পারবেন রামায়ণ মহাভারতের যে গল্পগুলো রয়েছে সেইগুলোও চিত্র করা রয়েছে। সুন্দর করে হাতি স্ট্রাকচার, ঘোড়া স্ট্রাকচার, আমি প্রত্যেকটা সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে ফটো তুলেছি, কারণ এইসবগুলো সত্যি মানে এত আশ্চর্যের বিষয়। এই যে আমি দেখাচ্ছি যে দৃশ্যগুলো, এগুলো কিন্তু রামায়ণ কিংবা মহাভারতের দৃশ্য, কিংবা কোনো কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য, কিন্তু প্রচণ্ড নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে। জোড়বাংলো টেম্পল আমরা ঘুরতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো। এরপর আমরা বিষ্ণুপুর ছেড়ে জয়পুরের জঙ্গলের দিকে রওনা দিয়ে দিলাম। মাটির রং কিন্তু খুব সুন্দর, একটা লালচে, বেশ সুন্দর। আর এখান দিয়ে কিন্তু একটা তোরণ বা গেট এখানে রয়েছে, যেটা ক্রস করে আমরা বিষ্ণুপুর ছেড়ে দিলাম। এবার আমরা জয়পুরের দিকে রওনা দেব। আমাদের রিসোর্ট আমাদের জন্য ওয়েট করছে, আমরা অনেকটাই দেরি হয়ে গেছে পৌঁছাতে, একেবারে গিয়ে লাঞ্চ করব। এই চলার পথে আমরা শুধুই কিন্তু শাল গাছের মানে শাল ও সেগুন এইসবেরই জঙ্গল দেখেছি। প্রচণ্ড ঘন জঙ্গল, এখানে হাতিও আছে। হ্যাঁ, তবে বাঘ অবশ্য নেই হয়তো, কিন্তু থাকলেও থাকতে পারে, কিন্তু হাতি আছে আর শিয়াল আছে, যেটা আমি সন্ধেবেলায় প্রত্যেক দিন কিন্তু শুনেছি। আর বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার হয়েছে। একেই তো ঠান্ডা ঠান্ডা ব্যাপার, তার উপরে আবার এই শিয়াল, অসাধারণ ব্যাপার। তো আপনাদেরও কিন্তু ভালো লাগবে, এখানে অবশ্যই ঘুরে আসবেন শীতকালে।
এই সুন্দর বাগান, এই সুন্দর জমি, এই সুন্দর গাছপালা, এইগুলো দেখে দেখে সত্যিই গান বেরিয়ে আসে যে আমার সোনার বাংলা, আমি তোমায় সত্যিই ভালোবাসি। কারণ যেখানেই যাই না কেন, আমার শহর, আমার দেশ, আমার মাটি, এগুলো কিন্তু সব সময় আমাকে টানবে। সেই জন্যই মানুষের অন্তত বছরে একবার দুবার নিজের জায়গাটাকে এক্সপ্লোর করা উচিত। মৌলিশা রিসোর্টে আমরা পৌঁছেছি, কিন্তু কিছুটা ভিডিও এখানে আমি দেখাতে পারছি না বিশেষ কারণের জন্য। কিন্তু এই রিসোর্টে খুব সুন্দর একটা গরুর জায়গা ছিল, যেটা আপনাদের ভিডিওর সাথে শেয়ার করছি। আর আমার মেয়েকে দেখে বুঝতেই পাচ্ছেন আমরা কিন্তু ট্রি হাউসে ছিলাম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু ভেতরের দিকে গিয়েছিলাম, যেখানে একটা সুন্দর গ্রাম ছিল, একটা সুন্দর নাট মন্দির ছিল। আদিত্রির তো ভারী মজা হয়েছে একটু ফাঁকা জায়গায় হেঁটে। আর সত্যি কথা বলতে এই সব জিনিস কিন্তু বাচ্চাদেরকে দেখানো উচিত, তবে ওরা বুঝতে পারবে যে আমাদের রুটসটা কী। নাহলে চিরকাল কমপ্লেক্স, চিরকাল শপিং মল, ফ্ল্যাট, এগুলোর মধ্যেই ওদের মাথাটা আবদ্ধ থাকবে, তাই নয় কি? আজকের মতো আমরা আমাদের রিসোর্টে এসেই ক্ষান্তি দিলাম। বিকালে আমরা কোথাও বেরাবো না, কারণ এখানে সন্ধ্যের পরে সত্যিই অন্ধকার হয়ে যায় জঙ্গলে। কাল আমাদের গন্তব্যস্থল মুকুটমণিপুর ও চারপাশ এলাকা। তো এর পরের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।